আপনি কি জানেন এই পৃথিবীতে শাসন করা এমনও কিছু রাজা বা সরকার রয়েছে যারা তাদের অপকর্ম, দুর্নীতি এই সব কাজের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত? আজকে আমরা এই ভিডিওতে জানব পৃথিবী বিখ্যাত 5টি শাসকের সম্পর্কে যারা একসময় তাদের ক্ষমতার লোভে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আজ তাদের ক্ষমতা বলতে কিছুই নেই। চলুন ভিডিওটি শুরু করা যাক। নম্বর 1, চেঙ্গিস খান, ভয় দিয়ে গড়া সাম্রাজ্য। চেঙ্গিস খানের জন্ম আনুমানিক 1162 সালের দিকে মঙ্গোলিয়ার তৃণভূমিতে। তার জন্মনাম ছিল তেমুজিন। তার জীবন শুরু হয়েছিল অত্যন্ত কঠিন বাস্তবতায়। শৈশবেই বাবার মৃত্যু, গোত্রের সমর্থন হারানো আর পরিবারসহ চরম অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকা, সব মিলিয়ে তার শৈশব ছিল সংগ্রামে ভরা। এই প্রতিকূলতাই তাকে ধীরে ধীরে এক অদম্য নেতায় রূপ দেয়। যুবক বয়সে তেমুজিন একে একে মঙ্গোলিয়ার নানা গোত্রকে একত্র করতে শুরু করেন। তখনকার বিচ্ছিন্ন আর যুদ্ধ বিক্ষুব্ধ মঙ্গল সমাজে এটি ছিল বিশাল এক রাজনৈতিক সাফল্য। পরবর্তীতে তিনি নিজেকে ঘোষণা করেন চেঙ্গিস খান হিসেবে, এবং শুরু হয় এক বিস্তৃত সামরিক অভিযান যা ধীরে ধীরে ইতিহাসের অন্যতম বৃহৎ সাম্রাজ্যের জন্ম দেয়। চেঙ্গিস খানের বাহিনী ছিল দ্রুতগতিসম্পন্ন, শৃঙ্খলাবদ্ধ এবং ভয়ঙ্করভাবে কার্যকর। তারা শত্রুপক্ষকে শুধু পরাজিতই করত না, অনেক সময় এমন দৃষ্টান্ত স্থাপন করত যাতে অন্য শহরগুলো ভয়ে আত্মসমর্পণ করে। অনেক ঐতিহাসিক বিবরণে দেখা যায় তার সেনাবাহিনী বিজিত এলাকায় নির্মমতা ব্যবহার করত এবং কিছু অঞ্চলে জনশূন্যতার মতো ভয়াবহ পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে চেঙ্গিস খানকে শুধু ধ্বংসের প্রতীক বললে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। তার শাসন আমলে বাণিজ্য পথ, যোগাযোগ ব্যবস্থা, কূটনৈতিক আদান প্রদান এবং আইন শৃঙ্খলা ব্যবস্থারও উন্নতি হয়। মঙ্গল সাম্রাজ্যের বিস্তৃত অঞ্চল জুড়ে বাণিজ্য তুলনামূলকভাবে নিরাপদ হয়ে ওঠে, যা পরবর্তীতে ইউরেশিয়ার অর্থনৈতিক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চেঙ্গিস খান ইতিহাসে এক দ্বৈত চরিত্র, একদিকে ভয়ঙ্কর বিজেতা, অন্যদিকে দক্ষ রাষ্ট্র গঠনের নেপথ্য কারিগর। নম্বর 2, অ্যাডলফ হিটলার, ঘৃণা থেকে জন্ম নেওয়া ধ্বংস। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ছিল রাজনৈতিকভাবে দুর্বল, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত আর সামাজিকভাবে ভেঙে পড়া এক দেশ। এই সংকটময় সময়ে উঠে আসেন অ্যাডলফ হিটলার। তিনি মানুষের হতাশা, ক্ষোভ আর জাতীয় অপমানকে কাজে লাগিয়ে নিজের রাজনৈতিক ভিত্তি গড়ে তোলেন। হিটলারের বক্তৃতা ছিল উত্তেজনাপূর্ণ এবং প্রভাবশালী। তিনি জার্মান জনগণকে শক্তিশালী জাতির স্বপ্ন দেখান, কিন্তু সেই স্বপ্নের ভেতরেই লুকিয়েছিল ভয়ঙ্কর ঘৃণা এবং বিভাজন। ক্ষমতায় উঠে তিনি রাষ্ট্রকে নিজের নিয়ন্ত্রণে আনেন, বিরোধী কণ্ঠ দমন করেন, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করেন এবং ধীরে ধীরে একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করেন। হিটলারের শাসনামলে জার্মান সমাজে দমনপীড়ন বাড়তে থাকে। ইহুদি জনগোষ্ঠী, রোমা, প্রতিবন্ধী মানুষ, রাজনৈতিক বিরোধী এবং আরও অনেক নিরীহ মানুষকে রাষ্ট্রীয় নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। বন্দি শিবির, নির্বাসন, সম্পত্তি দখল, অপমান এবং গণহত্যা এসব তার শাসনের অন্ধকার অধ্যায়। 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সংঘাতগুলোর মধ্যে একটি। শহর ধ্বংস হয়, পরিবার ভেঙে যায় আর কোটি কোটি মানুষ যুদ্ধের শিকার হন। হলোকাস্ট সেই ভয়াবহতার সবচেয়ে নির্মম প্রতীক, যেখানে সংগঠিতভাবে লাখ লাখ মানুষকে হত্যা করা হয়। হিটলারের শাসন আমাদের দেখায়, যখন রাষ্ট্র ক্ষমতা ঘৃণার হাতিয়ার হয়ে ওঠে, তখন ধ্বংস শুধু একটি জাতিকে নয়, পুরো মানবতাকেও আঘাত করে। নম্বর 3, জোসেফ স্ট্যালিন, ভয়, নিয়ন্ত্রণ আর নিখুঁত দমন। রুশ বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় এক নতুন রাষ্ট্র ব্যবস্থা হিসেবে। এই ব্যবস্থার কেন্দ্রীয় ক্ষমতায় উঠে আসেন জোসেফ স্ট্যালিন। প্রথম দিকে তিনি নিজেকে শক্তিশালী সংগঠক আর বিপ্লবী আদর্শের রক্ষক হিসেবে তুলে ধরেন, কিন্তু খুব দ্রুতই তার শাসন ভয় আর সন্দেহের রাজ্যে পরিণত হয়। স্ট্যালিন ক্ষমতায় ছিলেন দীর্ঘ সময় ধরে, কার্যত 1920-এর দশকের শেষ দিক থেকে 1953 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ ক্ষমতায় ছিলেন। এই দীর্ঘ শাসনকালেই তিনি গড়ে তোলেন এমন এক রাষ্ট্রযন্ত্র যেখানে সন্দেহই হয়ে ওঠে শাস্তির কারণ। তার আমলে 5 বছর মেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা, ভারী শিল্পায়ন, কৃষি সমষ্টিকরণ এবং সামরিক শক্তি বৃদ্ধির মতো বড় পদক্ষেপ নেওয়া হয়। এর ফলে সোভিয়েত ইউনিয়ন একটি কৃষি নির্ভর রাষ্ট্র থেকে দ্রুত শিল্প শক্তিতে রূপ নিতে শুরু করে। কিন্তু এই উন্নয়নের মূল্য ছিল ভয়ঙ্কর। জোরপূর্বক কৃষিনীতির কারণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, বিশেষত কৃষিজীবী জনগোষ্ঠী চরম বিপর্যয়ের মুখে পড়ে। এছাড়া রাজনৈতিক শুদ্ধিকরণ, গোলাক শ্রমশিবির, গোপন পুলিশ, গণগ্রেফতার এবং স্বীকারোক্তি আদায়ের নামে নির্যাতন সব মিলিয়ে সোভিয়েত সমাজ আতঙ্কে ভরে ওঠে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষকে রাষ্ট্রদ্রোহী, ষড়যন্ত্রকারী বা সন্দেহভাজন বলে দমন করা হয়। অনেকে নিখোঁজ হয়ে যান, অনেকে বন্দি শিবিরে পাঠানো হয় আর অনেকে কখনো ফিরে আসেননি।
স্টালিনের শাসন এক ভয়ঙ্কর শিক্ষা। উন্নয়ন যদি মানবিকতাহীন হয় তবে তা অগ্রগতি নয়, তা এক নতুন ধরনের বিপর্যয়। নম্বর 4, ভ্লাড দি ইম্পেলার, আতঙ্কের রাজনীতি। ভ্লাড দি ইম্পেলার, যিনি ইতিহাসে ভ্লাড তৃতীয় নামেও পরিচিত, ছিলেন ওয়ালাচিয়ার শাসক। পঞ্চদশ শতকের এই ইউরোপীয় শাসককে ঘিরে ভয়, রক্ত আর শাস্তির কাহিনী আজও ছড়িয়ে আছে। তার শৈশব ছিল রাজনৈতিক অস্থিরতার মধ্যে। বাবার অবস্থান, তুর্কি ওসমানীয় প্রভাব এবং বন্দিত্বের অভিজ্ঞতা তার জীবনে গভীর ছাপ ফেলে বলে ইতিহাসবিদরা মনে করেন। ক্ষমতায় এসে তিনি শত্রুদের বিরুদ্ধে অতি নির্মম দমননীতি গ্রহণ করেন। তার সবচেয়ে কুখ্যাত শাস্তি পদ্ধতি ছিল খুঁটির ওপর গেঁথে হত্যা। এই পদ্ধতি শুধু হত্যা করার জন্যই নয়, বরং অন্যদের ভয় দেখানোর জন্যও ব্যবহার করা হতো। শত্রু, বিশ্বাসঘাতক, এমনকি রাষ্ট্রবিরোধী সন্দেহভাজনদেরও কঠোরভাবে দমন করা হতো। তার আমলে প্রচলিত ছিল এমন এক শাসন ব্যবস্থা যেখানে ভয়ই ছিল নিয়ন্ত্রণের সবচেয়ে বড় অস্ত্র। তবে ভ্লাদকে ঘিরে ইতিহাসে দ্বৈত ব্যাখ্যাও আছে। একদিকে তিনি নিষ্ঠুরতার প্রতীক, অন্যদিকে কেউ কেউ তাকে কঠোর কিন্তু শৃঙ্খলাপরায়ণ শাসক হিসেবেও দেখেন, যিনি নিজের রাজ্যকে বাইরের শক্তির হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। এই দ্বন্দ্বই তাকে ইতিহাসের এক রহস্যময় এবং ভয়ঙ্কর চরিত্রে পরিণত করেছে। নম্বর 5, শেখ হাসিনা, উন্নয়ন, ক্ষমতা আর বিতর্ক। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক অত্যন্ত ভয়ঙ্কর প্রভাবশালী নাম। তিনি 1981 সালে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আসেন এবং 1996 সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন। পরে 2009 সাল থেকে দীর্ঘ সময় ধরে টানা রাষ্ট্র ক্ষমতায় থাকেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার শাসনকালকে সমর্থকেরা উন্নয়ন, স্থিতিশীলতা এবং অবকাঠামোগত অগ্রগতির সময় হিসেবে দেখেন। তার আমলে পদ্মা সেতু, মেট্রো রেল, একাধিক সড়ক ও যোগাযোগ প্রকল্প, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, ডিজিটালাইজেশন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো উল্লেখযোগ্য অর্জন সামনে আসে। অনেকেই মনে করেন এই সময় বাংলাদেশ উন্নয়নের এক নতুন পর্যায়ে প্রবেশ করে, কিন্তু একই সঙ্গে তার শাসনামল নিয়ে তীব্র সমালোচনাও রয়েছে। বিরোধী দলের ওপর চাপ, রাজনৈতিক দমন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন, গুম খুনের অভিযোগ, মানবাধিকার নিয়ে উদ্বেগ এবং নির্বাচনী স্বচ্ছতা নিয়ে বিতর্ক, এসব বিষয় দেশ বিদেশে আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকেরা যেখানে তাকে শক্তিশালী নেতৃত্বের প্রতীক বলেন, সমালোচকেরা সেখানে ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ দেখেন। ফলে শেখ হাসিনার রাজনৈতিক উত্তরাধিকার একেবারেই একরৈখিক নয়। তিনি একদিকে উন্নয়ন ও রাষ্ট্র ক্ষমতার দৃঢ় প্রতীক, অন্যদিকে বাংলাদেশের আধুনিক রাজনীতির সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একজন। এবার আপনি কমেন্টে বলুন, এই শাসকদের ভেতর আপনি কি কোনো সময় কাউকে সমর্থন করতেন বা কাউকে হেট করতেন? চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। তো আজকের মতো বাই।